গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর সাবধানে আছেন। আমরাও মোটামুটি ভালোই আছি। আজ হলো বৃহস্পতিবার, সকাল এখন বাজে 9:30। তো এখানে চাল ভিজিয়ে রেখে দিয়েছি। আমি কিন্তু একটু আগে বাজারে গিয়েছিলাম, এখানে একটু মাছ নিয়ে এসেছি। আর তার সাথে আজকে খানিকটা মাছের তেল পেয়েছি, মানে অনেকটাই পেয়েছি আর কি, আর খুব ভালো তেল পেয়েছি। আর একটা ছোট দেখে মাছের মাথা নিয়ে এসেছি। আর এই যে আইসক্রিমের কৌটোগুলো, এগুলো না এখন এই মাছ রাখার কাজেই ব্যবহার করছি। কারণ আর কি রাখবো, তো 3খানা কৌটো মোটামুটি হয়ে গেছে। তো ভাবছি কি যে মাছই রাখবো বরঞ্চ এই কৌটোগুলোতে, আর অন্য কোনো কৌটোতে আর মাছ রাখবো না, এবার থেকে এগুলোতেই মাছ রাখবো। তো মাছের তেলটা খানিকটা নিয়েছি। আর আমি না যখনই মাছ কিনি, আমি অল্প করে একটুখানি ছোট দেখে একটা মাথা কিনি, কারণ তন্ময় আবার মাথা খেতে ভীষণ ভালোবাসে। আগে তো মানে মাছের ঝাল হোক ঝোল হোক ওকে অর্ধেক মাথা দিতেই হবে। তো এখন তো তবু একটু কমেছে। আর দেখুন না, কারেন্টটা চলে গেল। আজকে সকালে আমার ব্রেকফাস্ট হচ্ছে ম্যাগি, তিশানও কিন্তু ম্যাগি খেয়েছে। তো এখানে দেখুন ঘরের এই যে এখন মোটামুটি বিছানাটা পরিষ্কার করলাম। বিছানাটা পরিষ্কার করে ঘরদোরগুলো ঝাঁট দেওয়া হয়নি। আর আমি আসার সময় অল্প করে একটু ঢ্যাঁড়স আর একটু কাঁকরোল নিয়ে এসেছি। এখানে ভাতটা ফুটিয়ে বন্ধ করে দিয়েছি, ওদিকে মুসুর ডালটা সিদ্ধ করেছি, আর এখানে কিন্তু আলু ভাজা করেছি। আর আমাদের তো চুলকানির খবরটা দিই আপনাদেরকে। তো চুলকানি ওই নারকেল তেল আর ফটকিরি মেখে হয়নি, মানে কিছুদিনের জন্য হয়েছিল, 2-3 দিনের জন্য। তো তারপরে দেখো আমাদের ওই সামনে যে সরকারি দোকানটা ছিল ওইখানে গিয়ে বলতে একটা লোশন আর একটা সাবান দিয়েছে। তো এইটা মাখার পরে আমরা মোটামুটি এখন তো ঠিক আছি। তো বলেছিল এতে যদি না কমে তাহলে 3জনকেই ডাক্তার দেখাতে হবে। তো এখানে রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। মাছের ঝাল করেছি, আলু ভেজেছি, ডাল করেছি, আর ওদিকে কিন্তু কাঁকরোল আলু সেদ্ধ করব। ওটা মাখবো ওই সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে মাখবো। আর এই মাছের ঝাল দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। এদিকে ভাতও হয়ে গেছে, রান্নাবান্না মোটামুটি কমপ্লিট। তো চলুন শুধু মাছের তেলটা খালি ভাজবো। তো এখন কিন্তু বাজতে যায় প্রায় কটা বলবো, সন্ধে বলবো না, রাত্রির 8টা। অনেকক্ষণ পর ফিরে আসলাম। আমি এই জাস্ট দোকান থেকে এসেছি, এসেই আগে কিন্তু আমি রান্নাঘরের সমস্ত কাজ শুরু করে দিয়েছি, কারণ শুধু খাওয়া দাওয়া করে আর ঘুমিয়ে পড়েছিলাম। আর আমার শরীরটা এখন কটা দিন এত দুর্বল না, দুপুরবেলা দেখছি 1 ঘন্টা 1.5 ঘন্টা ঘুমিয়েই পড়ছি। তো এই যে বাসন কোসন মাজবো, গ্যাস ওভেন পরিষ্কার করব, মানে রান্নাঘরটা পুরো একদম ক্লিন করতে হবে আর কি, মানে নোংরা হয়ে পড়ে আছে। আর কি যে বৃষ্টি শুরু হয়েছে, ওরে বাবা রে বাবা, এখনও জানেন বৃষ্টি হচ্ছে। আর তিশান পড়তে গেছে, ও একটু পরে পড়ে টড়ে আসবে, 8:30টার দিক করে চলে আসে। ওর তো এখন পরীক্ষা চলছে, মোটামুটি এই সপ্তাহটা পুরোটাই পরীক্ষা হবে, সোমবার অবধি। আর আমার ওই লোশনটা আর সাবানটা আমরা 3জনেই তো ইউজ করছি। ইউজ করার পরে মোটামুটি এখন আমরা অনেকটাই ভালো আছি। লোশন আর সাবানটা আমি নিয়েছিলাম মনে হচ্ছে সোমবার করে, জানেন, সোমবারে নিয়েছি, সোম মঙ্গল বুধ বৃহস্পতি, 3-4 দিন ইউজ করতে এখন আমার তো অনেকটাই কমে গেছে। আর তিশানেরও কমেছে, কিন্তু কি বলুন তো, ও যেহেতু বাচ্চা তো, ও না মানে একটুখানি চুলকালি বলছে মা আমার অনেক চুলকাচ্ছে, কিন্তু আমি দেখছি তো ও বাড়িতে এসে এমন ঘস ঘস করে চুলকাতো, সেই জিনিসটা দেখছি ওর বন্ধ হয়েছে। তন্ময়েরও তো মোটামুটি দেখলাম খানিক, মানে একবারে তো কমে যাবে না 3-4 দিনে, বলুন না। এখন মোটামুটি বলেছে ব্যবহার করতে, বললো পুরো লোশনটা শেষ করবেন, আর অন্য কোনো সাবান ইউজ করবেন না, শুধু এই সাবানটাই করবেন। আর বলে দিয়েছে যদি এতে না কমে তাহলে কিন্তু রক্ত পরীক্ষা করতে হবে, সেটা মানে স্কিনের ডাক্তার দেখাতে হবে। 3জনের স্কিনের ডাক্তার মানে বুঝতে পারছেন তো, ওরে বাবারে, আমাদের সারা মাসের বোধহয় মাইনেপত্র সব চলেই যাবে ডাক্তারের পিছনে। আমি লোশনটা নিয়ে আস্তে আস্তে ভাবছি হে ভগবান তুমি এতেই ঠিক করে দাও। তিশানকে দেখালাম একা, তবুও ঠিক আছে, তবুও দেখুন এই ক্যান্ডিড পাউডার এটা ওটা করে তো প্রায় আজকে লোশন আর সাবানই তো নিল 120 টাকা, তাও কম নিয়েছে। যে সাবানটা 55 টাকা এখানে নিয়েছে, তো অন্য কোনো দোকান থেকে নিতে গেলে ওই সাবানটা 200 টাকা দাম নেবে, যেহেতু এটা সরকারের, ওই মোদি সরকার সব জায়গায় একটা করে দোকান এরকম করেছে, যারা গরিব মানুষ যারা ওষুধপত্র কিনতে পারে না তাদের জন্য। তো ওই সাবানটা 55 টাকা নিয়েছে, আর লোশনটা মনে হয় 60 টাকা না 70 টাকা নিয়েছে, ঠিক খেয়াল পড়ছে না। আর আমি একটা প্যান্ডির পাতা নিলাম, সব মিলিয়ে 140 না 130 টাকা নিল, 140ই বোধ হয়। তো যাই হোক, এখন মোটামুটি একটু ভালো আছি, ভগবানকে বলছি ঠাকুর তুমি ভালোই রাখো, কারণ 2-3 দিন তো সব কিছুতেই ভালো যাচ্ছে, তারপরে আবার শুরু হয়ে যাচ্ছে। তো চলুন, এখানে কিন্তু বকর 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 করতে করতে রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নিয়েছি। আর ওবেলার না 1 পিস মাছ, একটু ডাল, একটু ভাত আছে,
তো ওইটা মাকে দিয়ে দেবো, মানে শাশুড়ি মাকে, তিশান গিয়ে দিয়ে আসবে। আর এখানে গ্যাস ওভেনটা পুরো পরিষ্কার করলাম, কত বাসন আমার এরকমই হয় জানেন তো, আমি ভাবি মেজে নেবো কিন্তু মাজতে আর পারি না। মানে দুপুরবেলা না ওই অত কাচাকুচি করে স্নান টান করে না এত খিদা পেয়ে যায়, খাওয়া দাওয়া তো করি, খাওয়া দাওয়ার পরে দেখি ঘুম এসে যায়, যা এই ওই যে শুয়ে পড়ি, সন্ধে হয়ে যায়। আর দেখুন কীরকম বৃষ্টি শুরু হয়েছে, বাপরে বাপ। আর আজকে কিন্তু সকাল থেকে কিন্তু রোদ দিয়েছিল, হঠাৎ করে সন্ধ্যের পরে বৃষ্টিটা শুরু হয়ে গেছে। তো চলুন এই জামা কাপড়গুলোকে এবার ঝটাপট করে ভালো করে আগে ভাঁজ করে নিই। আর আমার এই কাপ্তানটা দেখছেন তো, এইটার কি সিস্টেম বলুন তো, ওই পায়ের দুটো সাইড কাটা। তো মানে এইরকম মানে নাইটি যেমন পুরো ঘেরটা ঘেরা হয় একদম, এটা আবার দুটো সাইড কাটা। আর ওই কাটার দিক থেকে না সেলাই খুলে যাচ্ছে, এটাকে ভালো করে ডবল করে সেলাই দিতে হবে। তো চলুন এখানে জামা কাপড়গুলো গুছিয়ে নিই। আর জানলাগুলো খুলতে পারছি না, খুব জোরে বৃষ্টি হচ্ছে। আর আজকে রাত্রিরে না ওই চিকেন কিমা করব, চিকেন কিমা, তার সাথে করব হচ্ছে পরোটা করব দেখি। আর বৃষ্টি পড়ছে তো, ঠান্ডা ঠান্ডায় পরোটা ভালো লাগবে। আর আমি তো পরোটা খাই না, আমি কি করি ওই তন্ময়টা তিশানকে করে দিই, আমি রুটি খাই। আর এখানে দেখুন এই জামা কাপড়গুলো না মানে শুকিয়েছে কিন্তু একটু স্যাঁত স্যাঁত করছে, আর একটুখানি শুকোবে। তো ওই জন্য ওইখানটা রাখলাম, কালকে রোদ্দুর উঠলে দিয়ে দেবো। আজকে রোদ্দুর উঠেছে, মানে ওই একবার করে উঠছে একবার করে আবার ঝিমিয়ে পড়ছে এরকম। আর এখানে আমি কিন্তু ময়দা মেখে রেখে দিয়েছি। আর এখন না আমি না ওই পরোটা ময়দা দিয়ে বেলি, এখন আর তেল দিয়ে বেলি না। আর দেখুন আমাদের সামনে চপের দোকানটায় গিয়ে বলে এসেছিলাম একটা ভেজিটেবিল আর একটা চপ আমার জন্য ভেজে রাখবেন। যখন গেছিলাম তখন না ওই ছিল না, বললো দাঁড়াতে হবে। আর তখন বৃষ্টিটা শুরু হয়েছে, আমি বললাম ঠিক আছে তাহলে আমি গিয়ে বাসন কোসনগুলো মাজি, আমি বললাম আমি আধ ঘন্টা পরে এসে নিয়ে যাব। চলুন এবারে একটু চা বসাবো, দুটো মুড়ি খাবো, চা খাবো, খেয়ে তারপরে রান্নাবান্না সব কিছু বসাবো। এই যে এখানে মুড়িটা মেখে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে, আর সেই যে আম তেল কিনে এনেছিলাম না, ওই দিয়ে মুড়িটা মেখেছি। আর আপনাদেরকে সেই ফ্ল্যাটের কথা বলেছিলাম মনে আছে, ফ্ল্যাটটার ঘটনাটা কি হয়েছে বলুন তো, আমার না মনটা আরও খারাপ হয়ে গেছে এই কারণে। ফ্ল্যাটটা একটা ফ্ল্যাট তো আছে আপনাদের বললাম আমরা যেখানে ছিলাম, তো প্রমোটার ফোন করেছিল, ফোন করে বললো ফ্ল্যাটটা নাকি বিক্রি হয়ে গেছে। তো বিক্রি হয়ে গেছে লোন সিস্টেমে, মানে যিনি নিয়েছিল তারা নাকি লোন সিস্টেমে নিয়েছিল, তো তারা নাকি লোন দিতে পারেনি, ওই ফ্ল্যাট নাকি এখন ব্যাংকের হাতে চলে গেছে। তো আমাকে বলছে যে কিছু টাকা প্রথমে দিতে হবে, তারপরে লেটার আসবে, তারপর 1.5 মাস পরে তারপরে রেজিস্ট্রি হয়ে তারপরে ফ্ল্যাট হাতে পাবে। তো এইবারে ওই সব কথা শুনে তো আমাদের বাড়িতে সবাই বলছে না ওরম করে তো ফ্ল্যাট নেওয়া যাবে না। তারপরে প্রথমে বলছে 2 লাখ টাকা দিতে হবে, 2 লাখ টাকা দিলে ও ব্যাংকে ওটা জমা করবে, তারপর একটা লেটার আসবে, তারপর 1-1.5 মাস পরে আমার নামে ওটা রেজিস্ট্রি হবে। তো ওটা তো কোনোভাবেই সম্ভব না। তার উপরে আমাদের প্রমোটারটা একদম ভালো না, মানে একদম অসভ্য একবারে। এবার 2 লাখ টাকাটা আমি কি করে ওকে দেবো বলুন তো। আমার ভাসুরে বললো দরকার নেই ওরমভাবে ফ্ল্যাট নেওয়ার, তার থেকে সন্ধানে রাখছি, ভালো ফ্ল্যাট পেলে তোমাদের বলবো। আর আমিও ভাবলাম দরকার নেই বাবা, অতগুলো টাকা যদি নিয়ে চলে যায় তখন কি হবে বলুন তো, মাথা খারাপ। তো ওই জন্য ব্যাস ক্যান্সেল হয়ে গেছে। তবে ও কিন্তু ফোন করছে আমাদেরকে যে কম সমে দিয়ে দেবো, এই হ্যানা ত্যানা। তখন আরও সন্দেহটা বেড়ে গেল যে কেন বারবার ফোন করছে। তো প্রমোটার মানুষ, তার হাতে তো অনেক দালাল আছে, সে তো মানে ভালোভাবেই বিক্রি করতে পারবে। তো সেই জন্য আমার ভাসুর বললো ওইসব ফাঁদে পড়ো না, বেকার টাকাটা কোথায় মানে কোথা থেকে কি হয়ে যাবে কেউ বলতে পারে না। তো ভাবলাম না বাবা দরকার নেই, থাক। এই হলো ফ্ল্যাটের খবর। আপনাদেরকে একটা সুখবর দিয়েছিলাম, লাস্টে এটা দুঃখের খবর হয়ে গেছে। যাই হোক, কপালে যদি থাকে না আজ থেকে 5 বছর পর হলেও আমি নিজের বাড়ি করতে পারবো, তাই না বলুন না? যদি না থাকে 50 বছর পর হলেও হবে না, এই হচ্ছে কথা। তো এখানে কিন্তু কিমার জন্য আমি ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ, ছোট ছোট করে আলু সব কেটে নিয়েছি। আর তিশান পরে টোরে আসার সময় এখানে মাংসটা নিয়ে চলে এসেছে। তন্ময় হঠাৎ করে ফোন করলো, আর তন্ময় আজকে আস্তে আস্তে প্রায় 10:30 11টা বেজে যাবে। তো তিশানকে বললাম, আমাদের সামনেই দোকান, গলি থেকে বেরোলোকে বললাম একটু যা কিমা এনে দে। তবে কিমাটা নিয়ে এসছে কিন্তু ঠকে গেছে জানেন, পুরো হাড়ে ভর্তি একেবারে। তো যাই হোক কিছু করার নেই। আর আমি কিমা কীভাবে করি বলুন তো, এরকম করার মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়েছি, দিয়ে এবার পেঁয়াজটা ভেজে আলুটা দিয়ে দিলাম। আলুটা যেহেতু সিদ্ধ হতে একটু সময় লাগে, তো আলু আর গাজরটা দিয়ে দেবো, দিয়ে এবারে ঢাকা দিয়ে ভেজে মানে ভাজাও হবে আবার সিদ্ধও হবে আর কি।
তো এই যে এখানে গাজরটাও দিয়ে দিলাম, এইবারে কিন্তু ক্যাপসিকাম টমেটো সব কিছু দিয়ে দিচ্ছি। আর আমি গাজর আর আলু কিন্তু আমি একটুখানি ভেজে নিয়েছিলাম। আর আপনারা অনেকে বলেন আমাকে, সুপ্রিয়া তুমি সামনে এসে কথা বলবে। আমার আসলে কি বলুন তো, মানে একদম মন মেজাজ ভালো নেই, একদম না। কদিন তো মানে ঠাকুমা যেদিনকে মারা গেল তার 2-1 দিন পর তো মানে কি বলবো, আমার এত মাথা ঘুরছিল, শুয়ে পড়েছিলাম, সারাদিন কোনো কাজ করতাম না, খালি কোনো রকম আলু সেদ্ধ ভাত রান্না করেছি আর কি। 2-1 দিন তো ব্লগ করিই নি, ওই সেই দিনের কথাগুলো বলছি আর কি। সামনে এসে কি কথা বলবো, আগে জানেন তো একটা ব্লগ করতাম, মানে মনে খুব আনন্দ ছিল, কিন্তু এখন আর সেই আনন্দটা নেই। এখন করতে হবে, চ্যানেলটা এতটা হচ্ছে, আর সবথেকে বড় কথা কি বলুন তো, এত ভিউ হচ্ছে, সাবস্ক্রাইবই কেউ করে না। এত বছর ধরে এই নিয়ে 3খানা চ্যানেল হয়ে গেছে, আর আমি চ্যানেল খুলবো না। তবে আমারও দোষ আছে, যেহেতু প্রতিদিন ভিডিও দিচ্ছি না, তো চ্যানেলের রিচটা পুরো একদম কমে যাচ্ছে আস্তে আস্তে। তো কি করব বলুন না, জীবনে যেন একবারে সে জোয়ার ভাটা চলে এসছে। মানে আমার তো টানা 7-8 মাস ধরে একইভাবে কষ্ট আর কষ্ট, মানে সুখ আর আসছেই না। তো যাও একটু আস্তে আস্তে সব কিছু ঠিক হলো, দেখুন হুট করে ঠাকুমা চলে গেল আমাদের ছেড়ে। তো যাই হোক চলুন। আর আমার বাবাকে দেখে না আমার ভীষণ কষ্ট হচ্ছে, কারণ আমার বাবারও তো প্রায় অনেক বয়স হয়ে গেল, আর মা চলে গেছে, তো আমার বাবা খুব ভেঙে পড়েছে। তো চলুন, এখানে কিমা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর কিমায় কিন্তু অবশ্যই মিষ্টি দিতে হবে, কারণ খাসির কিমা হোক বা মুরগির কিমাই হোক না কেন, অল্প একটু হালকা করে মিষ্টি একটু ঝাল দেবেন। আর আমি গরম মশলা দিয়ে দিয়েছি, ধনেপাতা আছে, অল্প করে একটু ধনেপাতাও দিয়েছি। ব্যাস একদম শুকনো শুকনো করে এটা রুটি বা পরোটা দিয়ে খেতে ভালো লাগবে, তবে ভাত দিয়ে খুব একটা ভালো লাগে না, এগুলো রুটি পরোটার সাথেই ভালো লাগে। তো হয়ে গেছে এখানে কিমা একদম রেডি। আর আমি এবারে পরোটাগুলো ভাজবো। পরোটাগুলো না যেহেতু ময়দার গুঁড়ো দিয়ে বেলছি, তো অনেক তেল দিয়ে পরোটা ভাজছি, কিন্তু ওই 10 মিনিট পরে দেখছি পুরো শুকনো হয়ে যাচ্ছে একদম। আর তন্ময়ের আবার ওটা না পছন্দ হচ্ছে না, বলছে কি পরোটা ভাজছো তুমি, পরোটা একবারে শুকনো খটখটে হয়ে আছে, যেন মনে হচ্ছে রুটি। আর আমি তো ওকে বলতে পারছি না যে আমি ময়দার গুঁড়ো দিয়ে পরোটা বেলছি। তো দেখি আর বেলবো না, কারণ এত তেল দিয়ে পরোটা ভেজে সেই যখন সেই রুটির মতো না শুকনো শুকনো হয়ে যাচ্ছে। তবে আমার আর তিশানের কিন্তু ভালো লাগছে, কিন্তু তন্ময়ের আবার ওটা পছন্দ হচ্ছে না, বলছে না পরোটা লুচি একটু তেল তেল না করলে ঠিক ভালো লাগে না। ওই তেল তেল খাইয়ে খাইয়ে না একদম তেল বেরোচ্ছে একদম। তো যাই হোক চলুন, এখানে মোটামুটি রান্না বান্না শেষের দিকে, পরোটা ভাজা হয়ে গেছে। আর তন্ময়ও বেরিয়ে পড়েছে, বললে একটু পরেই আসছে। তিশানকে খেতে দিয়ে দেবো, কারণ না ও এসে সেরকম কিছু খায়নি, তো ওই ভেজিটেবিল একটা রেখেছিলাম ওইটা খেয়েছে, আর এসে মানে এছাড়া আর কিছু খায়নি। আর দেখুন না দমকা বৃষ্টিতে এক হাঁটু জল জমে গেছে। তিশান বলছে জানো মা চারদিকে কি জল, আমি বলছি এই রে, এর মধ্যে আবার জলও জমে গেল। তো এই যে তিশানের এখানে খাওয়া হয়ে গেছে। আর এখানে তিশান দেখুন না শুয়েও পড়েছে। আমার রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি, তন্ময় গেছে কিন্তু ও এলে একসাথে খাওয়া দাওয়া করে নেবো। তো চলুন ব্লগটাও এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে